বাংলাদেশ একটা দিক দিয়ে তারা চীনকে আমন্ত্রণ জানাচ্ছে, অন্যদিকে আবার আমেরিকান আধিকারিকরা এসে ওয়াকারের সঙ্গে কথা বলছেন। তারা রাখাইন প্রদেশের বিশেষ করে সামরিক এবং অর্থনৈতিক দিকটা দিয়ে তারা নজর দিতে চাইছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিয়ানমারে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, তাহলে কি সেটাই এবার টার্গেট আমেরিকার? আমি তো অল দ্য টাইম আমি মিয়ানমারের কথা বলছি। আপনি শুধু বাংলাদেশের সাইডটাই একটু চিন্তা করুন না। আমাদের ডিপ সিতে আপনার এক্সিলাট এনার্জিকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা বাইডেন প্রশাসনের একটা অংশ। সেটার জন্য কিন্তু একটা দীর্ঘ সময় আপনার যারা এই ট্রাম্পের যেই রাজনৈতিক যেই সংগঠন আছে তাদের ব্যবসায়ীরা কিন্তু এই অংশটা চেয়েছে। তাদের নাম ছিল, তারা এক্সিলেট এনার্জি ছিল। এক্সিলেট এনার্জিটা হচ্ছে বাইডেন, ট্রাম্পের লোকরাও বিট করেছিল ওই সময়টাতে। বাংলাদেশ গভর্নমেন্ট কাউকেই দেয়নি এই ঝামেলার কারণে। এই 5ই আগস্টের পরপর ইউনুস তড়িঘড়ি করে এই ডিপসিতে এলএনজি গ্যাস উত্তোলনের এই পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছে পিটার হাস, সেই কুখ্যাত পিটার হাস এবং তার কোম্পানিকে, যে এটা সিইও এখন। আজকে একটা খবরে বেরিয়েছে যে বিশ্ব ব্যাংক থেকে $70 কোটি মনে হয় বাংলাদেশ চেয়েছে আমাদের দেশ থেকে আবার এই এলএনজি কেনার জন্য। আপনি বোঝেন অবস্থা। আচ্ছা, সুতরাং মূল টার্গেটটা হচ্ছে এই খনিজ সম্পদ বঙ্গোপসাগর থেকে আহরিত, এবং একই দিকে মিয়ানমারের এই রাখাইন স্টেটটা। আমি আপনাকে বলছি, এই রাখাইন স্টেটটার যা কিছু হচ্ছে এখানকার খনিজ সম্পদ এইটাকে ঘিরে, এবং অবশ্যই চায়নাকে এক ধরনের থ্রেটের মধ্যে রাখার জন্য, অর্থাৎ পলিটিক্যাল এন্ড ইকোনমিক্যাল দুইটা কারণই এখানে আছে। এটা হচ্ছে প্রাপ্ত। আপনি খালি সার্চ করবেন, দেখবেন যে রাখাইন স্টেটে খনিজ সম্পদের ব্যাপারে কি বলা হচ্ছে না বলা হচ্ছে। প্রচুর আর্টিকেল আপনি সেখানে পাবেন, সেখানে সার্ভে করা হয়েছে, সেখানে কি সম্ভাবনা আছে। এবং রাখাইনে থেকে এই রোহিঙ্গাদেরকে তাড়ানো, গণহত্যা করবার একটা বড় কারণ হিসেবে এটাকেই দেখা হয়। ফলে এইটা যখন এখন আরাকান আর্মির হাতে চলে গেছে, এখন আরাকান আর্মির কন্ট্রোলে যদি ধরেন কোনো, মাথায় রাখতে হবে যে আরাকান আর্মিকে বলা হয়ে থাকে যে বাংলাদেশের পক্ষ থেকেও আরাকান আর্মিকে নানানভাবে এইড করা হয়। এইটা সাপোর্টেড সূত্র না হলেও এটা অনেকটা বলা যায় না ওপেন সিক্রেটের মতো একটা ব্যাপার আর কি। ফলে এই অঞ্চলের খনিজ সম্পদটা একটা টার্গেট, এবং সেখানে মার্কিন ইন্টারেস্ট আছে। আমি জানি না যে ভারতের পলিসিটা এক্স্যাক্টলি রাখাইন স্টেটে কি হতে যাচ্ছে, বাট এইটা শিওর যে আমেরিকান মার্কিন দুজনই একসাথে হয়তো বা কাজ করবে। বিশেষ করে ভারত তো তার সিকিউরিটির ব্যাপারটা সবসময় পর্যালোচনা করে। ভারত নিজের নিরাপত্তা এবং নিজের অর্থনৈতিক অবস্থা, নিজের সামরিক পরিস্থিতি ভারত সবসময় সেটা চিন্তা করে, এবং ভারত সেই মতোই পদক্ষেপ করবে, সেই মতোই আলোচনার টেবিলে বসবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে অর্থনৈতিক অবস্থা, যা স্থিতাবস্থা, সেটা কিন্তু একেবারে বলা যেতে পারে গোটা বিশ্বের কাছে একটা এক্সাম্পল। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ এটা অ্যালাউ করছে কিভাবে? যে একদিকে তারা আসছে বাংলাদেশ হয়ে মিয়ানমারের দিকে যাচ্ছে, বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে বৈঠক চলছে, তো সার্বভৌমত্ব একেবারে বিকিয়ে দেওয়া। ইউনুসের কথা আমরা বাদ দিলাম, কিন্তু ওয়াকার এটা মানছেন কিভাবে? আপনি কোনটাকে বাংলাদেশ বলছেন? এই ইউনুস যেই দেশটাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিচ্ছে তাকে বাংলাদেশ বলে তো শেয়ার রাখছে না। আমি ওয়াকারের কথা বলছি, ওয়াকারুজ্জামান, তিনি তো সেনা প্রধান। ওয়াকারুজ্জামানের ব্যাপারে আমার হতাশার কথা আমি অনেকবার বলেছি। আমি বারবারই বলেছি যে এই লোকটা অনেকটা বলা যায় যে এই যে পুরো বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে দেওয়ার যাত্রায় সে একটা, মানে তাকে তো সঙ্গী না বলে আর কোনো উপায় আমার নেই আসলে এন্ড অফ দ্য ডেতে। সুতরাং ওয়াকারুজ্জামানের হাতে যেই ক্ষমতা বা যে সম্ভাবনা ছিল বা এখনো যা আছে, তাকে সে আদৌ রাখতে পেরেছে? আমাকে একটা জিনিস বলুন তো, এই যে ইউএস এর যারা আসছেন আধিকারিকরা, তারা বাংলাদেশে কি এজেন্ডা নিয়ে আসছেন? রাখাইনের বিষয়টা না হয় স্পষ্ট হলো, মিয়ানমারের বিষয়টা স্পষ্ট হলো, বাংলাদেশের এজেন্ডাটা কি? বাংলাদেশের এজেন্ডাটা তো ওরা তো দেখা করতেই আসছে ওয়াকারুজ্জামানের সাথে। সুতরাং একটা সামরিক মেলবন্ধন, একটা সামরিক কমিটমেন্ট যদি ওইখানে না হয়, তাহলে তারা ডেফিনেটলি মিয়ানমারের ওই জায়গাটাতে তারা ইনভেট করা বা ওইখানে ঢোকার যেই পূর্ব প্রস্তুতি, সেটা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করা লাগবেই। কারণ আমি যতদূর জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির একটা ভালো সংযোগ আছে, কারণ ওদের তো একটা শেল্টারের বড় একটা জায়গা আসলে আমাদের এই সাইডটাই হওয়ার কথা, আমি যদি ভুল না আপনাকে বুঝে থাকি। কারণ আমাদের এই সীমান্তটাই তো ওদের শেল্টারের একটা নাফ নদীর এই সাইডটাতে হওয়ার কথা, মানে
অন্ততপক্ষে সোর্সেস তো সেগুলোই সাজেস্ট করে। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাহায্য আমেরিকার তো ভীষণভাবে প্রয়োজন, কারণ যেখানে আপনাকে ইউনুসকে আপনি দেখতে পাচ্ছেন প্রো চায়না আচরণ করছে, সমুদ্র দিয়ে দিবে, নতুন কলোনি করবে, সেখানে সামরিক বাহিনীর উপরে আস্থা ছাড়া আপনার এখানে তো আমেরিকার ইন্টারেস্ট গুলো নিয়ে কাজ করা মানে অসম্ভব। এটাকে আপনি বলছেন যে চীনকে ঠেকাতে, মোহাম্মদ ইউনূসের এই যে চীনের দরজায় বারবার করে যাওয়া, সেইটা আটকাতে আমেরিকার এটা একটা পদক্ষেপ। ডেফিনেটলি আমি তাই মনে করি। আচ্ছা, কিন্তু এতে বাংলাদেশের প্রফিটটা কোথায় হবে? আবারও আপনি বাংলাদেশ বলছেন, আমি তো আসলে বাংলাদেশের প্রফিট এবং বাংলাদেশের লাভ লস এগুলো সব 5ই অগস্টের আগে চলে গেছে। এরপরে যা হচ্ছে সেটা অনেকটা আফগানিস্তানের মতো অবস্থা হয়ে গেছে আমাদের। আমরা আমরা আসলে কারোই না, আমাদের নিজেদের লাভ, আমাদের কোথায় নিজেদের সুবিধা, আমরা যেটা সভরেন কান্ট্রি, এই পুরো কনসেপ্টটাই তো হারিয়ে গেছে। আপনার কি একটাবারের জন্য মনে হয় 5ই অগস্টের পরে এখন পর্যন্ত আপনি অন্য একটা দেশের নাগরিক, আপনি আমাকে বলেন তো একটাবারের জন্য কি আপনার 5ই অগস্টের পরে মনে হয়েছে যে বাংলাদেশ একটা সভরেন স্টেটের মতো আচরণ করছে? সেখানে পাকিস্তানিরা এসে ঘাঁটি গাড়ছে, আইএসআই এসে ঘাঁটি গাড়ছে, সেখানে আপনার ইউনুস চায়নার সাথে সমস্ত ডিল করছে, সেখানে মার্কিনিরা তাদের ইন্টারেস্ট গুলোর আমাদের ডিপসি পর্যন্ত যার যেরকম ইচ্ছা সেভাবে নিয়ে যাচ্ছে। সুতরাং এটাকে আপনি সভরেন কান্ট্রি বলবেন কিভাবে? সভরেন করবার জন্য তো একটা নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন হয়, একটা মানুষের সাপোর্ট থাকার প্রয়োজন হয়। এটা কি কোনো ধরনের ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে তার পপুলেশনের সাপোর্ট আছে? এটা কি কোনো ধরনের মানে হ্যাঁ না ভোট দিয়েও কি আসা কোনো গণভোটের মাধ্যমে? না, কিছুই না। এটা একটা দখলদার বাহিনী। এখানে পাকিস্তান তার ইন্টারেস্ট সার্ভ করছে, আমেরিকা তার ইন্টারেস্ট সার্ভ করছে, এবং আওয়ামী লীগের প্রতি নিধন গণহত্যা হচ্ছে। শেষ, দ্যাটস ইট। অন্য পলিটিক্যাল পার্টি, বিশেষ করে বিএনপি, কথা বলুন তো, আমরা এর আগেও আলোচনা করেছি শুরু হবে। নিচুন, আমরা একটা কথা এর আগেও আলোচনা করেছি যে ভারত তো ভিসা বন্ধ করে দিল, আসতে পারবে না বাংলাদেশের কেউই আর ভারতে, বিশেষত 2-1টা জায়গা ছাড়া। ব্যবসাও করতে পারবে না, ভারতের জমি তারা আর ব্যবহারই করতে পারবে না। তাহলে এবার ইউনূস করবেন কি? তিনি তো আটকা পড়ে গেলেন, কারণ ভারত যেভাবে ভারতের পেটের মধ্যে ঢুকে রয়েছে বাংলাদেশ, তার যে অবস্থান মানচিত্রে যদি আমরা দেখি, তাহলে কি করবে এবার? আপনি এর মধ্যে তো একটা খবর নিশ্চয়ই আপনি জানেন যে ভারত কিন্তু গত মঙ্গলবারে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ যেই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা পেত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। যে ভারতের ভূখণ্ড আর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে। রাইট। তাহলে এবার ইউনূস কি করবেন? মানে কিভাবে চীনে যাবেন, কিভাবে ভুটান থেকে বিদ্যুৎ আনবেন হাতে করে? ইউনূসের ভাগ্যে কি আছে সেটা আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি, আমি আপনাকে আরেকবার রিটারেট করছি যে খুব অচিরেই যদি আপনি ওর ভয়ঙ্কর পতন এবং ওর একটা ভয়ঙ্কর এন্ড না দেখেন, আমি তো বললাম যে এটা আমি কোনো গার্ডস ফিলিং থেকে বলি না, আমি প্রাপ্ত তথ্য থেকে বলি। ওর জীবন ঘিরে আসছে চারদিক থেকে, এবং তাকে খুব ভয়ানক ভাবেই এবং তার এই যত সন্ত্রাসী আছে এদেরকে নিয়ে বিদায় নিতে হবে।